দর্শক, একুশে টেলিভিশনের ফ্যাক্ট চেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হারুন রশিদ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি মনে হবে যেন কাকে নিয়ে কথা বলছি, তবে আলোচনায় সেটি অনেক পরিষ্কার হবে। এই জন্যই আমরা বলছি, তারা কি মিডিয়া ট্রায়ালের শিকার? একটি সংগঠন করেছে প্রেস কনফারেন্স, সেখানে বলেছেন তাদের নেতারা, তাদের বড় ভাইয়েরা মিডিয়া ট্রায়ালের শিকার। আমরা সেটাকে একটু ফ্যাক্ট চেক করে দেখব যে আসলে কতটা শিকার, কতটা সত্য, কতটা বাস্তব, কতটা অসত্য। এ বিষয়ে আলোচনার জন্য আমার ডান দিকে, আমাদের স্টুডিওতে রয়েছেন ডান দিকে মোহাম্মদ তারেক রহমান, তিনি সদস্য সচিব আমজনতার দল। তারপর রয়েছেন ডাক্তার আব্দুল নূর তুষার, তিনি মিডিয়া ব্যক্তিত্ব, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের স্বাগত আমাদের স্টুডিওতে আসার জন্য। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত রয়েছেন মাহবুব আলম, তিনি মুখ্য যুগ্ম সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনাকেও সাদর আমন্ত্রণ জানাচ্ছি মাহবুবুল আলম। আমরা এই যে আলোচনাটা শুরু করছি সেটি আসলে একটি সংশয় তৈরি হয়েছে, এই কারণেই এটির প্রয়োজন পড়ছে। আপনারা জানেন যে গুলশানে একটি চাঁদাবাজির ঘটনা ছিল 10 লাখ টাকার, সেটি নিয়ে আবার একটি ভিডিও বেরিয়েছে, যেটি আবার আপনার সেই এনসিপি থেকে যাকে বহিষ্কার করা হয়েছে সেটা হচ্ছে অপু বলা হয়, জানে আলম অপু, তার স্ত্রীর একটা ভিডিও আছে, আর আসিফ মাহমুদ সাহেব তো কথা বলেছেনই। তো সেই জিনিসগুলো আমরা দেখে যদি আলোচনায় যাই তাহলে আমরা এই সত্য মিথ্যা নির্ধারণ করতে পারছি না, আর নির্ধারণ করার সম্ভাবনা এই মুহূর্তে, কারণ হচ্ছে এটির তো তদন্ত চলছে। পূর্ব প্ল্যান যে এই সমন্বয়ক অথবা আপনার এই এনসিপির নেতাদেরকে দাবায় রাখার জন্য একটা নির্দিষ্ট দল ওদের পিছনে লেগে আছে। জি, আমি মাঝে মধ্যে বেশিরভাগ সময় যাই 300 ফিটের নীলা মার্কেট বলে একটা জায়গা আছে, আপনার জানেন, ওখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায়। তো ওইখানে হয়তো যাই 4-5 জন মিলে। তো আবার মাঝে মধ্যে ওইটা আবার বেশি ভোর হয়ে গেলে বন্ধ থাকে, তখন ওইদিকে ওয়েস্টার্নে যাওয়া হয়। তবে এক্স্যাক্ট ওই দিন আমি গিয়েছিলাম কিনা বা সেখানে ছিলাম কিনা এটা আমার, যার সাক্ষাৎকার নেওয়া হয়েছে, এই সাক্ষাৎকারটা একজন রাজনৈতিক নেতার বাসায় একজনকে জোরপূর্বক নেওয়া হয়েছে বলে যে অভিযোগ এসেছে, এটাও অত্যন্ত গুরুতর একটা অভিযোগ, এবং সেটা পরিবারের দিক থেকে এসেছে, যথেষ্ট রিলায়েবলও এখন পর্যন্ত মনে হচ্ছে। তো এর সাথে যে আমার সংশ্লিষ্টতার যেই কথা বলা হচ্ছে, এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ। জি, আমরা জানে আলম অপু, তার স্ত্রী আসিফ মাহমুদ সবার বক্তব্য শুনলাম। আমি মোহাম্মদ তারেক রহমান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনার একটি ভিডিও আমি পরে দেখাবো, তার আগে বলতে চাই, আপনি এই ঘটনাটা নিয়ে অনেক ধরনের সন্দেহ প্রকাশ করেছেন প্রতিটি পয়েন্টে পয়েন্টে। কেন এবং কেন, কোন জায়গায় আপনার সন্দেহ আসিফ মাহমুদের বক্তব্য নিয়ে? অনেক ধন্যবাদ। আসিফ মাহমুদ ওই দিন ওয়েস্টিনের সামনে গিয়েছিল কিনা এটা প্রমাণ করার অনেকগুলো সুযোগ আছে, এবং সত্যিকারের তদন্ত হলে আপনার এটা রাষ্ট্রের জন্য খুব কঠিন কিছু না। ওয়েস্টিনের আগে পরে যেই বিল্ডিংগুলো রয়েছে, ওই বিল্ডিংগুলোর সিসিটিভি ফুটেজগুলো হাতে পেলেই খুব সহজে আইডেন্টিফাই করা যায় যে আমরা একটা অ্যাঙ্গেল থেকে আপনার ফুটেজ দেখলাম, আমরা এর অপোজিটের যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংয়েরও ফুটেজ আমরা দেখি, কিন্তু সেগুলো কিন্তু আর বের করা হয়নি। তো আসিফ মাহমুদ কিন্তু খুবই আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে। আত্মবিশ্বাস হারিয়ে ফেলে বলছে যে আমি ওখানে গিয়েছি কিনা আমার স্মরণে পড়ছে না। তো আসিফ মাহমুদের বয়স কত? এই বয়সে তো স্মৃতিভ্রম হওয়ার কোনো কথা না, এই অল্প বয়সে। এখন স্মৃতি অনেক প্রখর থাকে, এই আর কি। আর জানে আলম অপুর বিষয়ে কি বলবো, জানে আলম অপু তো মানে আটক হওয়ার আগেই ফেসবুকে পোস্ট দিছে। পোস্টে কয়েকটা ট্যাগলাইন ছিল। 1 নাম্বার হলো আমি গ্রেপ্তার হইনি, 2 নাম্বার ট্যাগলাইন ছিল আমি চাঁদাবাজি করিনি, 3 নাম্বার ট্যাগলাইন ছিল আমাকে ফাঁসানো হচ্ছে, 4 নাম্বার ট্যাগলাইন ছিল আমি একটি ভিডিও বার্তা অথবা বার্তায় সব কিছু পরিষ্কার করব। তো জানে আলম অপু আমাদের জন্য যে কিছু রেখে যাবে সেটা তার ফেসবুক পোস্টে ক্লিয়ার করেছে, যে সে কিছু রেখে যেতে চায় সে যদি বিপদে পড়ে। জি, এটা আর কি। তো এটাই আমাদের আমরা একটা ভিডিও দেখলাম, সেই ভিডিওতে অনেক ধরনের প্রশ্ন থাকবে, এটা স্বাভাবিক। আমাদের প্রশ্ন হলো যে জানে আলম অপু যে স্টেটমেন্ট দিল, এই স্টেটমেন্ট দেওয়ার পরে আমরা হঠাৎ করে জানে আলম অপুর স্ত্রীকে খুঁজে পেলাম। তো জানে আলম অপুর জন্য কিন্তু জানে আলম অপুর স্ত্রীর এই স্টেটমেন্ট বা এই সংবাদ সম্মেলন ছিল না,
সে কিন্তু জানে আলম অপুর জন্য এখানে কথা বলতে আসে নাই। সে কিন্তু সেটা ক্লিয়ার করেছে যে তাকে এনসিপি এখানে এনেছে যখন এনসিপির উপর দায় আসছে, তখন এনসিপি তাকে এখানে ধরে নিয়ে আসছে, নিয়ে এসে সংবাদ সম্মেলনে বসায় দিছে। এবং জানে আলম অপুর জন্য এই সংবাদ সম্মেলনের পূর্বে জানে আলম অপুর উপকার হয় এরকম কোনো স্টেটমেন্ট সে দেয়নি। তার স্ত্রী, হ্যাঁ, কোনো স্টেটমেন্ট তার পাওয়া যায়নি যে সে জানে আলম অপুর জন্য। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখেন, সে কিন্তু বলেছে যে এই ভিডিও ফাঁস হওয়ার আগে এনসিপি, আসিফ মাহমুদ বা তারা কেউই তাদের কোনো উপকার করার জন্য যোগাযোগ করেনি। যখন তাদের নাম এখানে এসে জড়াইছে তখন তারা তার সঙ্গে যোগাযোগ করছে এবং এখানে নিয়ে এসে সংবাদ সম্মেলন করাচ্ছে। এবং আমি এখন আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এই যে সংবাদ সম্মেলন করা হয়ে গেছে, তাই না, হয়ে গেছে না, এর পরেও জানে আলম অপুর স্ত্রীর সঙ্গে তারা আর কেউ যোগাযোগ করছে না। মানে আপনি এটা কিভাবে বুঝলেন যোগাযোগ করছে না? আমাদের কাছে খবর আছে, আমরা জানছি এটা। না, ঝাড়ু মিছিল তো হয়েছে। ঝাড়ু মিছিল তো হয়েছে, ঝাড়ু মিছিল আপনি দেখান একটু, এখানে আমরা একটু দেখি, শুনি। হ্যাঁ, ঝাড়ু মিছিলে যে ভিডিওগুলো আমরা দেখেছি তারা তো বলছে যে আমরা কেন ঝাড়ু মিছিল করছি আমরা নিজেরাও জানি না। আচ্ছা, আব্দুল নূর তুষার, মানে উনি একটু বিশ্লেষণ করলেন যে 3টা ভিডিওকে তিনি কথা বললেন তো তার মতো করে, তো তিনি একজন রাজনীতিবিদ, তারও টার্গেট থাকতে পারে। আপনার একটা ভিডিও আমরা দেখাবো, আপনি কিন্তু এটা নিয়ে কথা বলেছেন। আমরা কি এখন আব্দুল নূর তুষার যে কথাগুলো বলেছে এটা দেখানো সম্ভব? দেখি একটু। নিশ্চয়ই উনি একা গিয়ে বসে থাকেন না, নীলা মার্কেটে নিশ্চয়ই উনি একা একা গিয়ে হাঁসের মাংস খোঁজেন না। তার সঙ্গে কারা থাকে, তারা কোন দলের নেতা কিংবা কোন রাজনৈতিক ব্যক্তি কিংবা কারা সেই সময় তার সঙ্গে থাকে। ফলে এই জিনিসগুলি মানুষ প্রশ্ন করবে, মানুষ তো প্রশ্ন করবে। আপনি সব বন্ধ করে দিলেও মানুষের মনের মধ্যে প্রশ্ন থাকবে, কেননা মানুষ তো আর নির্বোধ না। তো মানুষ হাঁসের মাংস খাবে, একা একা যাক, অনেককে নিয়ে যাক, প্রশ্ন উঠবে কেন? প্রশ্ন উঠবে কারণ আমি আপনি হাঁসের মাংস খাওয়া আর একজন সিটিং উপদেষ্টা যিনি এলজিআরডি মিনিস্ট্রি সহ আরও একটি মূল্যবান মিনিস্ট্রির তিনি বা প্রভাবশালী মিনিস্ট্রির তিনি মন্ত্রী, এবং শুধু তাই না, যখন সরকার অ্যাকশনে থাকে তিনি সেখানে উপস্থিত থাকেন। তার মানে উনি সরকারের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন লোক, যিনি কিনা তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য বলেছেন যে বন্দুক দিয়েও নিরাপত্তা হবে না, মিসাইল লাগবে। তো এইরকম একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হাঁসের মাংস খেতে একা একা নীলা মার্কেটের মতো জায়গায় চলে যায়। এটা তো আসলে আমাদের জন্য খুব একটা আশঙ্কার বিষয় যে তার নিরাপত্তা মিসাইল দিয়েও রক্ষা করা যাবে না, কিন্তু উনি মিসাইল ছাড়া চলে যায় হাঁসের মাংস খেতে, একটা মোটরসাইকেলে চড়ে হয়তো বা। এইটা তো আমাদের জন্য খুব আশঙ্কাজনক। এটি হচ্ছে একটি। দ্বিতীয় হচ্ছে, একটি দল তাদের সম্মানহানি করতে চায়, কিন্তু শাম্মী আপা বা শাম্মী ভদ্রমহিলা যিনি আছেন, তার বাড়ির মধ্যে সিসি ক্যামেরা তার একটি দল লাগিয়ে দিয়ে আসে নাই। ওনার ড্রয়িং রুমে কি করে এরা, মানে কেন যাবে? আত্মীয়, বন্ধু, কি কারণে গিয়েছিল? এটা একটা সেটা তো একটা গ্রুপ গিয়েছিল, একটা গ্রুপ গিয়েছিল। আপনি ওনাকে নিয়ে কেন প্রশ্ন শোনেন না, যেহেতু ওই গ্রুপ আবার ওনার নাম বলে কেন? কেউ শিখিয়ে দিয়েছে, তাকে নেওয়া হয়েছে পুলিশের কাস্টডিতে। ওনারা কি বলতে চান যে এই সরকারের পুলিশ বিরোধী রাজনৈতিক দলের বাড়িতে নিয়ে যায় অপরাধীদেরকে ধরে আরেকজনকে হেয় প্রতিপন্ন করার জন্য? সরকারের একজন বসা উপদেষ্টা, এই সরকারের পুলিশ সরকারের ভেতরের উপদেষ্টা যান, তার চরিত্র হনন করার জন্য চেষ্টা করে। এটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার। কারণ আপনি চিন্তা করে দেখেন যে ধরে নিয়ে গেছে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আর তার নাকি রেকর্ড করিয়েছে একজন রাজনীতিবিদের বাসায় এই কথাগুলি সহ। এটাকে আসলে হতে পারে নাকি? কাস্টডিতে যাওয়ার আগেই এটা রেকর্ড হয়েছে, তারা বলতে চান। ভালো কথা, কাস্টডিতে যাওয়ার আগেই রেকর্ড হয়েছে। বন্ধুটাকে, কোন বন্ধু এটা প্রকাশ করেছেন? তাকে তো আনা যেত। বন্ধু বলতো যে না, এগুলো সব মিথ্যা কথা, তো সেটাও তো হয় নাই। কোনো একজন এটা করেছেন, কিন্তু ওনার স্ত্রী আবার জানে যে এইটা অন্যরা কেউ করেছে, এবং স্ত্রী এসে স্বামীর মুক্তি দাবি করে না, কিছু দাবি করে না, বলে যে এটার সাথে অমুকে জড়িত না। প্রথম কথাই তো বলা উচিত আমার স্বামী নিরপরাধ, নির্দোষ। এমনকি যে অপরাধী তার স্ত্রীও এসে প্রথমে দাবি করে যে আমার স্বামী নির্দোষ। কারো স্ত্রী আপনি শুনেছেন অপরাধীর স্ত্রী এসে বলেছে আমার স্বামী অনেক দোষ করেছে, তাকে ফাঁসায় দেন, কিন্তু তার সঙ্গে যার নাম বলা হয়েছে সে আসলে জড়িত না? মেবি সে ব্যতিক্রম। হ্যাঁ, মানে আমি অবশ্যই সবকিছু তো এখন অনেক ব্যতিক্রমী, এটা তো আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিনের কাণ্ড কারখানার মধ্যে। তো এখন দেশে অনেক কিছু ব্যতিক্রমী হচ্ছে। যেমন আপনার সামনে একজন ফ্যাসিস্ট বসে আছে, যে কিনা জুলাই মাসের 19 তারিখে দাঁড়িয়ে রাস্তায় বক্তৃতা দিয়েছে যে 13-14 বছর ধরে আওয়ামী লীগের সমস্ত কাজের সমালোচনা করেছে, কিন্তু শুধুমাত্র একজন মৃত ব্যক্তিকে স্মরণ করলে আপনি ফ্যাসিস্ট। এখানে তো এখন অনেক কিছু হচ্ছে যেগুলোর আসলে কোনো যৌক্তিকতা নাই। আমরা শুনবো আপনার কথা। একটু যেতে চাই মাহবুব আলম, যুগ্ম মুখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি। শুনতে পাচ্ছেন আমাকে মাহবুব ভাই? আমি একটি প্রশ্ন করি, যে প্রশ্নটি উঠছে যে আসিফ মাহমুদ তো তার মতো করে একটা ব্যাখ্যা দিয়েছেন এবং তিনি সেটা দিতেই পারেন, তার স্ত্রী একটা কথা বলেছেন, আবার আমরা যে অপুর কথা বললাম তিনি একটি স্টেটমেন্ট দিয়েছেন।
এটার যদি একটা নিউট্রাল আমরা তদন্ত চাই, যেটা আসিফ মাহমুদ নিজেও চান, তিনি বলেছেন যেটার তদন্ত হওয়া দরকার, তাহলে কি করণীয়? মানে আপনি কি মনে করেন এই গভর্নমেন্ট একজন উপদেষ্টাকে জায়গা মতো রেখে এটার নিউট্রাল তদন্ত হবে? আপনি কি আস্থাশীল? হলে কেন, না হলে কেন? এখানে একটা বিষয় হচ্ছে যে মূলত ধরেন আসিফের যেমন তারেক ভাই হচ্ছে ওয়েস্টিনের ঘটনায় তদন্তের কথা বললেন, যে তদন্ত করলে হয়তো অনেক কিছু বেরিয়ে আসবে। মানে যে উপদেশটা তার্কিতে যাওয়ার সময় যখন ওনার ব্যাগে একটা ম্যাগাজিন পাওয়া গেল, সেটা উইদিন খুব কম সময়ের মধ্যে সেটা আসলে ফেসবুকে চলে আসলো। সেই উপদেশটা যদি আসলে ওয়েস্টিন বা ওই জাতীয় রিলেটেড আসলে কোনো কিছু থেকেই থাকতো, তাহলে এতদিন আমরা এগুলো ফেসবুকে পাইতাম। কিন্তু সেটা পাইনি বলে এখন আসলে মানে এক প্রকার মিডিয়া মাধ্যমে আসলে ট্রায়াল করার চেষ্টা করা হচ্ছে আর কি, আমাদের কাছে মনে হচ্ছে। এখানে একটা খুবই মানে দুঃখজনক বিষয় হচ্ছে, ধরেন আজকে তারেক ভাই বা ওনারা দুজন আলাপ আলোচনা করলেন, অপুর স্ত্রী দুইটা গুরুতর অভিযোগ তুললেন এই দিনকার সংবাদ সম্মেলনে। একটা হচ্ছে যে তাকে গুম করে রাখা হলো, আরেকটা হচ্ছে যে অপুকে একজন চাঁদাবাজের দায়ে অভিযুক্ত একজন সমন্বয়ককে কন্ডেম সেলে রাখা হলো, পাশে যারা দণ্ডপ্রাপ্ত আসামি তাদের সাথে রাখা হলো। অথচ কোনো মিডিয়া, কোনো মানবাধিকার কর্মী কেউ কিন্তু এটা নিয়ে কোনো আলোচনা করতেছে না। সবাই সেই আজকে 4 থেকে 5 দিন ধরে শুধুমাত্র নীলা মার্কেট আর হচ্ছে ওয়েস্টেড, এই দুইটা নিয়ে পড়ে আছে। আসলে পুরো বিষয়টা কি? আসলে পুরো বিষয়টা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, ধরেন 5ই আগস্টের পর যেটা হলো, যে ধরেন একের পর এক আমাদের বিএনপির চাঁদাবাজির ঘটনা মিডিয়াতে আসতে থাকলো, তখন আমরা প্রচুর বিএনপির চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলতে লাগলো। তো বিএনপির কিন্তু কাউন্টার দেওয়ার মতো আসলে হাতে কিছুই ছিল না। হঠাৎ করে আমরা দেখতে পেলাম, ধরেন আমাদের 2-1টা ঘটনা মানে সামনে আসতে লাগলো, এবং এই 2-1টা ঘটনাকে এমন ভাবে মিডিয়া ফ্রেমিং করা হলো যে চাঁদাবাজিটা শুধু এনসিপি করতেছে। মানে আমরা কিন্তু কোনো চাঁদাবাজিকে সাপোর্ট করতেছি না। আমাদের অবস্থাটা আপনারা একটু দেখার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন। এনসিপি একটা নতুন দল, যাদের আসলে কোনো মিডিয়া ব্যক্তিত্ব নেই, যাদের কোনো মিডিয়া নাই, যাদের কোনো পলিটিক্যাল কর্মী ছিল না। অর্থাৎ আমরা নতুন করে সব করতেছি। আমাদের এখানে সাবেক ছাত্রলীগ করা যারা হচ্ছে আন্দোলনের সময় আচ্ছা, তারেক ভাই বোধহয় কিছু বলতে চাচ্ছেন। তারেক ভাইয়ের প্রশ্ন কি আপনি শুনতে পাচ্ছেন? না, আমার প্রশ্ন হলো যে আপনারা বলছেন যে চাঁদাবাজি শুধুমাত্র এনসিপি করছে। আমার প্রশ্ন হলো, আপনারা কি অল্প অল্প করেন? না, অল্প অল্প আমি তো সেটারই উত্তর দিচ্ছিলাম, যে যখন মানে বাংলাদেশে 5ই আগস্টের পর হয় নাকি তাই বলতেছি আর কি। আমি তো সেটার উত্তরই দিচ্ছিলাম। আচ্ছা। যে যেটা হচ্ছে যে 2-1টা যখন ঘটনা হচ্ছে, সেটাকে এমন ভাবে মিডিয়া ফ্রেমিং এখন কারা করতেছে, মূলত হচ্ছে ওই যে আমি যেটা বলতেছিলাম, যে আমাদের এখানে যেটা হয়েছে, আমাদের তো আসলে কোনো নিজস্ব কর্মী ছিল না, আমাদের এখানে কোনো ধরনের ফরমেশন ছিল না। আমরা যখন 28শে ফেব্রুয়ারি নতুন দল করলাম, তখন এখানে আসলে বিভিন্ন দল মতের লোকজন এসে এখানে সম্মেলন ঘটলো। এদের মধ্য থেকে কিছু তো দুষ্ট লোক অবশ্যই ঢুকছে, এবং তারা আসলে আপনি চিন্তা করেন, যেই মানুষগুলো শেখ হাসিনার পুলিশের গুলির সামনে যারা হচ্ছে কোনো ধরনের সংকোচ ছাড়া দাঁড়িয়ে গেল, তারা সামান্য টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে। এরা কারা? এরা হচ্ছে নানা ধরনের আসলে দুষ্ট চক্র, যারা নানাভাবে এখানে ঢুকে গেছে, তারা আসলে এই কাজগুলো করতেছে। তাহলে এনসিপি কি তাহলে দুষ্ট লোকদের সংগঠন? এনসিপি কেন দুষ্ট লোকদের সংগঠন? আপনি কি কথা বুঝেন না? পুরো লাইনের অর্থ বুঝেন না? আচ্ছা, সরি, ঠিক আছে, বলেন। কিছু লোক যখন আসলে এখানে ঢুকে গেল, তখন আসলে এই 2-1টা ঘটনাকে মিডিয়া এমন ভাবে তুলে ধরার চেষ্টা করলো, মানে আপনি দেখেন বিএনপির বিরুদ্ধে প্রত্যেক দিন চাঁদাবাজির ঘটনা 2-1টা আসতেছে, তাদের অন্তর্কন্দলে মারামারি। এই পর্যন্ত বিএনপির প্রায় 120 থেকে 150 জন মানুষ তারা নিজেদেরকে মেরে ফেলছে। এত বড় বড় ঘটনা কয়টা মিডিয়ার হেডলাইন হয় আসলে, কয়টা আলোচনায় আসে? এবং আপনিও কয়টা টক শো আয়োজন করেন? বুঝতে পারছি, কিন্তু আপনার কাছে আমার সুনির্দিষ্ট একটি প্রশ্ন ছিল মাহবুবুল আলম। সেটি হচ্ছে যে এই সুনির্দিষ্ট প্রশ্নটি হচ্ছে যে
এটা তো তদন্ত হচ্ছে বলা হচ্ছে, তো তদন্তটা কি এভাবে সম্ভব? আমরা অতীতে ফ্যাসিস্ট সরকারের সময় দেখছি যে মানে এ ধরনের তদন্তের কথা বলা হয়েছে, বাট ক্ষমতাসীনদের সেখানে কি হয়েছে আমি জানি না। সরকার চাইলে যে কোনো উপায়ে তদন্ত করতে পারে, সেটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে যদি মনে করে যে আচ্ছা অব্যাহতি দিয়ে করবে, সেটাও করতে পারে। সরকারের সাথে তো আমাদের কোনো কিছু নেই। যদি সরকার চায় অব্যাহতি দিয়ে তদন্ত করলে যদি ঠিক হবে, তদন্ত করতে পারে। যদি চায় যে ওনাকে রেখে তদন্ত করবে, সেটাও করতে পারে। এটা নিয়ে আমাদের কোনো সে নেই। আপনার বিবেচনায় কোনটা ভালো হয়, যে একজন উপদেষ্টাকে রেখে তদন্ত ভালো না ক্ষমতার বাইরে তদন্ত? আপনার কাছে ওপিনিয়ন চাচ্ছি, আমি একটু বুঝতে চাচ্ছি। না, এখানে তো এমন কোনো অফেন্স ঘটে নাই যেটার জন্য আসলে মানে আপনার একজন উপদেষ্টাকে সরাই দিয়ে আসলে তদন্ত করতে হবে। এখানে এমন কোন অপরাধ কি সংঘটিত হয়েছে? কনডেম সেল নিয়ে একটা না, একটু শুনিও একটা। জি ও আচ্ছা, জি বলুন, জি বলুন আপনি। এখানে কি এমন কি অপরাধ ঘটছে যেটার জন্য আসলে একজন উপদেষ্টাকে সরাই দিয়ে তদন্ত করতে হবে? আচ্ছা, তো আমার প্রশ্ন, আমরা বোধহয় শুনবো, আমরা এই বিষয়গুলো শুনবো, ওনার প্রশ্নের জবাবই ওনার কাছ থেকেও নেওয়ার চেষ্টা করব, আপনাদের কাছ থেকেও নেওয়ার চেষ্টা করব। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরবো একটু পরেই। ফ্যাক্ট চেকের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর ফিরে এলাম। ফ্যাক্ট চেক নিয়ে আলোচনা হচ্ছিল যে তদন্ত কিভাবে হওয়া দরকার এবং কি হলে সেই তদন্তটি যথার্থ হবে। আমরা জানি যে এর মধ্যে একটি ভিডিও ক্লিপ দেখাতে চাই, দুটোই দেখাবো যদি পরপর পারি, যে মিডিয়া ট্রায়ালের শিকার আসলে এনসিপি নেতারা বা তাদের এরা। জাতীয় যুব শক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম এই কথাটি কিছুদিন আগেই বলেছেন, তারপরে আরও ঘটনা ঘটছে। আমরা কি একটু দেখাতে পারবো? আমরা মনে করি যে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃবৃন্দ যারা রয়েছেন সম্মুখ সারির এবং আমাদের এনসিপির যারা রয়েছেন, তারা অবশ্যই মিডিয়া ট্রায়ালের শিকার। এবং আমরা মনে করি যে মিডিয়াকে ব্যবহার করে আমাদের গ্রহণযোগ্যতাকে নষ্ট করার জন্য অনেক অপশক্তি তারা বর্তমানে কাজ করছে। কি এর সঙ্গে কি মোহাম্মদ তারেক রহমান সাহেবের ছোট্ট একটি ক্লিপ আছে, সেটা একটু দেখে নিই, ওভারডোজের। যে একটু দেখে নেই। আসিফ চেয়েছিল গত দিনের ঘটনা চাপা দিতে, ডোজ দিবে, কিন্তু ডোজের চেয়ে ওভারডোজ হয়ে গেছে। আর ওভারডোজ হলে কি হয়? ধরা খেয়ে যায়। আজকে প্রথম ডোজ ঠিক ছিল যে অপুর বউকে দিয়ে সংবাদ সম্মেলন করাবে, কিন্তু পরবর্তীতে যে ঝাড়ু মিছিলটা করলো, এই ঝাড়ু মিছিলের লোকগুলো যেই ব্যাখ্যা দিল যে তারা জানে না কেন ঝাড়ু মিছিল করছে, এইটা একবারে নেক্সট লেভেলের ধরা খাওয়া ছিল আসিফ মাহমুদের জন্য। আমরা শুনলাম মোহাম্মদ তারেক রহমান সাহেব ওভারডোজ কথা বলেছেন, একটি ডাক্তারির ভাষা, কিন্তু চিকিৎসক হচ্ছেন আব্দুল নূর তুষার। আপনার কাছ থেকে শুনবো। তো আব্দুল নূর তুষার, যে জিনিসটা আমি জানতে চাই, একটু আগেই কিন্তু এনসিপি নেতা মাহবুব আলম যেটা বলেছেন যে কি এমন অপরাধ করেছেন যে তাদেরকে দায়িত্ব থেকে সরে গিয়ে তদন্ত প্রয়োজন। আমারও প্রশ্ন যে তদন্ত তারা ক্ষমতায় থেকে করলে অসুবিধা কি? এই সরকার তো যথেষ্ট নিরপেক্ষ এবং স্বচ্ছতার সাথে কাজ করছে। ধরেন ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আছে আর মানবাধিকার আন্দোলনে তাদের বিচার হচ্ছে, ব্যাপারটা এরকম না। কি এমন করেছে এটা বিচারের পরে প্রমাণ হবে। ব্যাপারটা কি তাই? ব্যাপারটা তা না। নিয়ম হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় এই জায়গাতে। ক্ষমতাসীন কোনো ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করতে গেলে ক্ষমতা তদন্তকে প্রভাবিত করতে পারে। এই জন্য প্রভাবমুক্ত তদন্ত যদি হতে হয়, তাহলে এই তদন্ত হতে হবে কোনো এক তৃতীয় পক্ষের মাধ্যমে, যার উপরে ক্ষমতার কোনো প্রভাব নাই। ধরেন স্কটল্যান্ড ইয়ার্ড কিংবা FBI এরকম, অথবা যিনি অভিযুক্ত ব্যক্তি তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়িয়ে নিরপেক্ষ তদন্তের সুযোগ দেবেন, যাতে প্রভাবের কোনো সুযোগ না থাকে। যেমন আওয়ামী লীগ আমলে, এই ফ্যাসিস্ট আমলে ফ্যাসিস্টেরও এতটুকু বুদ্ধি ছিল যে আবুল হোসেনের নামে যখন বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ তুলল, তখন আবুল হোসেনকে পদত্যাগ করতে হয়েছিল। তারপরে তিনি কিন্তু তদন্তে দুদক থেকে তিনি রেহাই পেয়ে গিয়েছিলেন। সেটা যদি পেয়েও থাকেন এবং তার বিরুদ্ধে এটাও যদি হয় যে তখনও দুদক প্রভাবিত হয়েছে, তারপরেও অন্তত লোক দেখানোর জন্য হলেও আবুল হোসেন সাহেবকে পদত্যাগ করতে হয়েছিল, এবং তারপরে তিনি কিন্তু আর মন্ত্রিত্ব ফেরত পান নাই এত বছরে। এবং এই যে কিছুদিন আগে ফ্যাসিস্টের দোসর টিউলিপ, ফ্যাসিস্টের বোনের মেয়ে টিউলিপ, যেটা আমরা দেখেছি, অভিযোগ উঠেছে তাকে কিন্তু ব্রিটেনে পদত্যাগ করতে হয়েছে। মন্ত্রী থেকে তদন্ত হবে না। সারা দুনিয়ার সভ্য দুনিয়ার নিয়ম হচ্ছে যে ক্ষমতাসীনের বিরুদ্ধে তদন্ত হলে ক্ষমতার পদ থেকে সরে দাঁড়াতে হয়। এটাই হচ্ছে ডেকোরাম। এখন ঠিক আছে, কোনো অপরাধ করেন নাই এবং এটা হলো না, সবই ঠিক আছে, কিন্তু তারপরেও অনেক প্রশ্ন থেকে যায়।
প্রশ্ন হচ্ছে তদন্ত এখানে কে করবে, কার মাধ্যমে এই তদন্তটা হবে? এই সরকারেরই তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা এই সরকারেরই গোয়েন্দা দপ্তর, তারা তদন্ত করবেন। তাহলে এই পার্টিটা বলছে সামরিক গোয়েন্দাদের বিল্ডিং থেকে একটা একটা করে ইট খুলে নিবে, পুলিশদেরকে হুমকি দিচ্ছে, এমনকি প্রধান উপদেষ্টাকে বলেছে যে লন্ডনে গিয়ে সেজদা দিয়েছে। তো আসলে তো তারা তদন্ত করার পরে কি তদন্ত মানবেন? ধরেন যারা মনে করে তাদেরই নিযুক্ত প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে সেজদা দিয়ে আসে, ওহিও আছে, যাই হোক, মানে তারা তো এটা বলেছেন, দায়িত্বশীল ব্যক্তি। এবং আপনি লক্ষ্য করবেন তারা মিডিয়াতে ট্রায়াল হচ্ছে বলে মিডিয়াকে দায়ী করেছেন। জি, মিডিয়াতে ট্রায়াল হচ্ছে। আসলে যদি তাই হয়ে থাকে তাহলে মিডিয়া শুধু তাদেরকেই ট্রায়াল করছে, আর কাউকে করছে না। অন্যরা সবাই দুষ্টু। কারণ এই মুহূর্তে তো মিডিয়া কথা বলছে এনসিপি নিয়ে, আসিফ মাহমুদ নিয়ে, কই বিএনপি নিয়ে তো কথা বলছে না, আপনারা বলছেন না? বিএনপি নিয়ে কথা আমরা বলছি না মানে কি? বিএনপির লোকজন যখন চাঁদাবাজির জন্য বা কোনো কিছুর জন্য ধরা পড়ছে, বিএনপির অন্তত এতটুকু ভদ্রতা আছে যে তারা তাদেরকে বহিষ্কার করছে। আপনি বলেন এরা কি কাউকে বহিষ্কার করেছে? 10 জনের বিরুদ্ধে তদন্ত হচ্ছে না, তদন্ত হচ্ছে, শোকজ করেছে, কিন্তু কাউকে বহিষ্কার করে না। বিএনপি তো অভিযোগ পাওয়ার সাথে সাথে বহিষ্কার করে দিচ্ছে অধিকাংশকে, এবং বলছে যে যদি সত্য সঠিক প্রমাণিত হয় তাহলে আবার নিব, কিন্তু তুমি বহিষ্কার, তদন্তের স্বার্থে, তুমি দলের কেউ না। না, কিন্তু তারা ডিজন করুক। আরেকটা কঠিন বক্তব্য এসেছে, সেটা হচ্ছে তাদের দলের মধ্যে অনেক দুষ্টু লোক ঢুকে পড়েছে। মাত্র 1 বছরের দলও না, কিন্তু 6-7 মাসের দল। এখানে যদি দুষ্টু লোক ঢুকে পড়ে এবং এই দুষ্টু লোক ঢুকে পড়াটাকে বলা হয় যে এটা জায়েজ, তাহলে যে দলের বয়স 50 বছর বিএনপির, সেখানে কত দুষ্টু লোক ঢুকেছে, তাহলে সেটা তারা মানতে রাজি না কেন? যে নিজের দলে 1 বছরের মধ্যে ধরেন 1000 দুষ্টু লোক ঢুকেছে, তাহলে বিএনপির 50 বছরে অন্তত 50,000 ঢুকেছে, আওয়ামী লীগের 75 বছরে অন্তত 75,000 ঢুকেছিল। তাহলে অন্য দলে দুষ্টু লোক ঢুকে পড়লে তারা দুষ্টু, শয়তান, চাঁদাবাজ, সকল ধরনের বাজে কথা আর কি যত ধরনের আছে গালি দিতে পারা যাবে। কিন্তু নিজেদের দলে তারা 1000 লোককে নিয়ে ফেললেন। এটা কিভাবে নিলেন? দুষ্টু লোকদেরকে তারা চিনতেন না, তারা তো অন্য সবাইকে চিনে। তারা ফ্যাসিস্ট চিনে, তারা দোসর চিনে, তারা চাঁদাবাজ চিনে, তারা প্রত্যেকের রীতিমতো বায়োডাটা মেনটেন করে। কিন্তু যে 1000 দুষ্টু ঢুকে পড়েছে, ধরে নিলাম তদন্তের মানে কথার স্বার্থে, এই 1000 দুষ্টু লোককে তারা চিনতো না। তাদের দলে কি 40-50 বছর বয়সী লোকেরা যোগ দিয়েছে? তাদের কাছাকাছি বয়সের লোকেরা যোগ দিয়েছে। এদের তো অন্তত বন্ধু বান্ধব আছে। আমরা যখন কাউকে কোথাও নেই, আমরা 2 জন দিয়ে ভেরিফাই করি, অন্তত জানতে চাই তুমি কার আত্মীয়, কার ভাই, কার কি। ওনারা এইটুকু জানতে পারে নাই। ওরা তো কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসেছে, অথবা অল্প কিছুদিন আগে শিক্ষা শেষ করেছে। ওদের বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করলে তো হয়, বা কার হাত ধরে এসেছো। আমি আপনাকে সহজ জিনিস বলি, রোটারি বা বিভিন্ন সংগঠনে আমরা যখন লোকজনকে নেই, আমরা বলি অন্তত 2টা লোক লাগবে যে আগে থেকে আমাদের এই সংগঠন করে। না, আগে তো পরিচয় ছিল, স্বীকার করেছেন। আগে তারা দুষ্ট ছিল না, দুষ্ট তো হয়েই যেতে পারে অন্যভাবে। আসিফ যে এই যে আপনার অপুর কথা বলছেন, মানে ক্ষমতায় গেলে সবাই দুষ্ট হয় বলেননি? জি না, তাহলে কি হারুন, আমি প্রশ্ন করি, ক্ষমতায় গেলে সবাই দুষ্ট হয়ে যায়? এই অল্প বয়সী ছেলেরা যদি ক্ষমতায় গিয়ে দুষ্ট হয়ে যেতে শুরু করে, তাহলে বুইড়াগুলার আর দোষ কি? তারা বুইড়াদেরকে দোষ দেখেন, এত বছর ধরে তারা আছে, এদের তো দুষ্ট অর্জনের বেশি সময় পেয়েছে। আপনি যখন প্রতিশ্রুতি দিবেন আপনি নতুন বাংলাদেশ দিবেন, আপনি যখন প্রতিশ্রুতি দিবেন আপনি নতুন বন্দোবস্ত করবেন, আপনি যখন প্রতিশ্রুতি দেবেন পুরনো দুর্নীতি না শুধু, সেই পুরনো সকল ধরনের মতামত, যা কিছু রাজনৈতিক বন্দোবস্ত, মীমাংসা সব ছুঁড়ে ফেলে দিয়ে, সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে আপনি যখন দাবি করবেন সব কিছু নতুন করতে হবে, তখন শুধু দুর্নীতি আর দুষ্ট লোকগুলো আগের মতো থাকবে? না, থাকবে নাকি? এটা তো আমার প্রশ্ন। মানে দল চলবে আগের নিয়মে আর রাষ্ট্র চলবে নতুন সংবিধানে। দল চলবে চোর বাটপারকে ঢুকিয়ে নিয়ে সুন্দর করে বলে যে হ্যাঁ চোর বাটপার ঢুকে পড়েছে, আমরা কি করবো, এরা দুষ্ট, এরা না, এরা ভালো না, এদেরকে আমরা চিন্তা। সংস্কার হয়ে গেলে দুষ্টরা ভালো হয়ে যাবে না? সংস্কার হলে দুষ্টরা ভালো হবে কিনা সেটা আমরা দেখতেই পাচ্ছি। যারা সংস্কারের কথা বলে তারা নিজেরাই দুষ্টু বাদ দিতে পারছে না। সংস্কারের পরে দুষ্ট বাদ হয়ে যাবে? এমনও তো হইতে পারে যে সংস্কারের পরে সংস্কৃত দুষ্টরা এসে হাজির হবে, মানে এই কালচারাল ফ্যাসিস্টের ওখান থেকে রিফর্ম ফ্যাসিস্টরা আসবে। যে আমরা আসবো, এখন তো সব ফ্যাসিস্ট আছে, ব্যবসায়ী ফ্যাসিস্ট, কালচারাল ফ্যাসিস্ট, রাজনৈতিক ফ্যাসিস্ট, স্পোর্টসম্যান ফ্যাসিস্ট, সাংবাদিক ফ্যাসিস্ট, আধ্যাত্মিক ফ্যাসিস্ট আছে, গাজী সালাউদ্দিন তানভীর। আচ্ছা, ওখানে গিয়ে ফ্যাসিস্টের আমরা এই বিষয়ে আরো শুনবো। তারেক ভাই, আপনার সাথে কথা বলবো তার আগে আমার মনে হয় এখন আমার একটু এনসিপির যিনি রয়েছেন মাহবুব আলম, তার সঙ্গে একটু কথা বলা দরকার। মাহবুব ভাই আছেন তো? জি জি। আচ্ছা, কিছু প্রশ্ন উঠেছে, আমি যদি সেখান থেকে ঘুরিয়ে, আবার আপনিও তো যদি শুনতে পেয়ে থাকেন, যে এই যে দুষ্ট লোকগুলো ঢুকে পড়ছে, তো কিভাবে ঢুকে পড়ে, তো তাদেরকে কিভাবে সরানো হবে, বা এটা কি দেখতে পাচ্ছে না? উনি বলছিলেন যে 1 বছরে যদি 100 দুষ্ট লোক ঢোকে, তো 5 বছরে 25 বছরে তাই 10,000 ঢুকবে। আরেকটি প্রশ্ন এর সঙ্গে আমরা করতে চাই, উনি বলেছেন আব্দুল নূর তুষার যে বিএনপি তো অভিযোগ পেলে
তাৎক্ষণিকভাবে বহিষ্কার করে, আপনাদের 10 জনের বিরুদ্ধে তদন্ত চলছে, কিন্তু সর্বশেষ যেটি হয়েছে আপনাদের যে 5 জনকে শোকজ করা হয়েছিল কক্সবাজারের ব্যাপারে, তাদের শোকজ প্রত্যাহার করা হয়েছে। এটি আমাদের এখানে যেটা হয় সাধারণত, যে অভিযোগ না পাওয়া গেলে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়, কিন্তু আপনারা শোকজ প্রত্যাহার করে নিয়েছেন। এটির একটু ব্যাখ্যা আমি প্রথমে আপনার কাছে জানতে চাই, শোকজটা প্রত্যাহার হলো কেন? আচ্ছা, কক্সবাজারের যে নাসিরউদ্দিন সাহেব, তারপরে হাসনাত সার্জিস, এদের ব্যাপারেই বলছি আমি। জি, আচ্ছা, কি অভিযোগে শোকজ করছিল? ওই যে কক্সবাজার তারা গিয়েছিলেন, কক্সবাজারে গিয়ে একটু চিন্তা করেছিল দেশ ও জাতি নিয়ে। 5 তারিখে একটা দল তার কর্মীরা চিন্তা করবে, এই অপরাধে শোকজ করবে। আমি সেটা তার কাছ থেকে জানি, আপনি পরে বলতে পারবেন চাইলে। না, চিন্তা তো উত্তর দিয়েছে, শোকজটা চিন্তার জন্য করে। শোকজের উত্তরে বলেছে যে দেশ ও জাতি এবং ভবিষ্যৎ। প্রত্যাহার কেন? মানে তো তারা যদি নির্দোষ হয় নির্দোষ। এটি কিন্তু আমরা একটা নতুন ঘটনা দেখলাম যে শোকজ প্রত্যাহার। সাধারণত আমি বলি উল্লেখ করা হয়েছে যে নির্দোষ প্রমাণিত হয় প্রত্যাহার করে নেওয়া হয়েছে, এটা তো ওইভাবে উল্লেখ করা হয়েছে। তাহলে অভিযোগটা কি ছিল আসলে? মানে কোনো অভিযোগ যেহেতু আপনি পার্টির কনসার্ন ছাড়া কক্সবাজার গিয়েছেন, সেজন্য জবাব চাওয়া হয়েছে, ওনারা জবাব দিয়েছেন এবং পার্টি সন্তুষ্ট হয়েছে এবং পার্টি তার জন্য শোকজ প্রত্যাহার করে দিয়েছে। এটা অদ্ভুত একটা পার্টি না যে কক্সবাজার যাওয়ার জন্য শোকজ করে? না, এটা না। আমি একটু এখানে একটু মতামত দেই। জি, আপনি যখন, আমার মনে হয় কিছু উত্তর দেওয়া দরকার। আমি একটু মতামতটা দেই, আপনি সাথে আলো উত্তর দিতে পারবেন। শোকজ মানে হচ্ছে আপনি কারণ দর্শান। কারণ দর্শানো যদি যুক্তিসঙ্গত হয়, তাহলে আপনি আরেকটা চিঠি দিয়ে বলবেন আপনার কারণ যুক্তিসঙ্গত হয়েছে এবং আমরা আপনার কারণ যুক্তিসঙ্গত মনে করে আপনার উত্তর গ্রহণ করছি। কিন্তু আপনি তো আপনার প্রথম চিঠিটা প্রত্যাহার করতে পারেন নাই। প্রথম চিঠি প্রত্যাহার করলে কারণ দর্শানোর আর কোনো বিষয় থাকে না, কারণ আপনি তো অলরেডি কারণ। ওইখানে স্পষ্ট করে লেখা ছিল যে কোন ধরনের অভিযোগ প্রমাণিত না হয়, নির্দোষ প্রমাণিত হয়, অভিযোগ না সরি নির্দোষ প্রমাণিত হয়, পূর্বের শোকজটি প্রত্যাহার করে নেওয়া। শোকজ তো প্রত্যাহার করা যায় না ভাই। আপনাকে বলতে হবে যে আপনি যুক্তিসঙ্গত বিধায় উত্তরটি গ্রহণ করেছেন, কিন্তু শোকজ প্রত্যাহার করার মানে তো আপনি প্রথম চিঠিটাই প্রত্যাহার করেছেন, তাহলে তো আর উত্তরের দরকার নাই। মানে আসলে তো আপনারা দেশ চালাবেন, তো এটা তো সিস্টেমের ব্যাপার। সরকারি আপনি যে নিয়ম বলবেন সেই নিয়মে তো আমার পার্টি চলবে না। আরে আপনারা দেশ চালাবেন ভাই, নতুন সংবিধান বানাচ্ছেন। এইটা হচ্ছে যে কোনো হিউম্যান রিসোর্সের বই পড়বেন ভাই, সেখানে পরিষ্কার লেখা আছে শোকজ করলে শোকজের চিঠি প্রত্যাহার করা যায় না, উত্তরটা গ্রহণ করা যায় যুক্তিসঙ্গত হিসেবে। আপনার কারণ যুক্তিসঙ্গত বিধায় আমরা আপনার উত্তরকে গ্রহণ করেছি। প্রত্যাহার করে নিয়েছি। জি বলুন, জি বলেন, আপনি বলুন, আপনি জি বলেন। আমার মনে হয় একটা বিষয়ে উত্তর দেওয়া দরকার, যেমন হচ্ছে তুষার ভাই মানে আসিফের বিষয়ে যতটা না কনসার্ন, ততটাই উনি হচ্ছে এই যে অভিযোগগুলো আসলো ইশরাক সাহেবের বিরুদ্ধে, যে উনি একজনকে তুলে নিয়ে গিয়ে একটা ভিডিও ধারণ করলেন, সেটা তদন্তের বিষয়, কিন্তু উনি ততটা আপনি দাবি করেছেন তদন্ত, আপনি দাবি করবেন। উনি আরেকটা বিষয়ে বললেন যে ওরা অমুক জায়গায় ইট তুলে নিয়ে আসবে, অমুক জায়গায় ওইটা করবে সেটা করবে। আসলে এটা বলার জন্য কলিজা লাগে। মানে আপনার মূলত কি বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো, বাংলাদেশের তারা মানে কোনো গোয়েন্দা সংস্থা বা কারো বিরুদ্ধে আসলে কথা বলতে চায় না। কেন কথা বলতে চায় না? মূলত এদের আসলে পিছনে গাঁটলে সবার হচ্ছে নানা ধরনের ঝামেলা, এজন্য সবসময় এরা হচ্ছে ভিতর সন্ত্রস্ত থাকে। আমাদের আসলে বলার মতো কলিজা আছে, এই জন্য আমরা বলছি। যখন আমরা দেখছি যে অপরাধ করতেছে অপরাধী, আমরা সেটা নিয়ে কথা বলছি এবং কথা বলবো। তারপর আরেকটা বিষয় যে উনি আরেকটা বিষয় বললেন যে ভাই আমরা তো ভাই বিএনপি 45 বছরের একটা দল, সেখানে হাজার হাজার থাকবে, এই জন্য উনি মানে বিএনপির ওইটাকে জাস্টিফাই করার চেষ্টা করলেন। আপনি জাস্টিফাই করছেন, আপনার এখানে দুষ্ট লোক ঢুকে পড়ছে। আমি আপনার যুক্তিই বলছি যে আপনি এক বছরে 1000 ঢুকলে বিএনপি তো 40,000 থাকবে। আপনি যখন কথা বলছেন আমি কিন্তু কোনো উত্তর দেইনি, আমি আমার সময় জন্য অপেক্ষা করছিলাম। বলেন অসুবিধা নেই। আপনি অনেকগুলো মিসকোট করছেন, বলেন কি কি করছি। কলেজে নিয়ে আমি আপনাকে উত্তর দিব। জি আপনাকে সময় দেব, উনি বলুক। জি বলুন। তো উনি বললেন যে 40 বছরে অনেক ঢুকে গেছে। আর ভাই একটা সিস্টেম দাঁড়াইতেও তো সময় লাগে। এখন আমরা একটা সিস্টেমকে দাঁড় করানোর জন্য সংগ্রাম করছি, সেখানে আমাদের তো অপরাধ না ভাই। আমরা সংস্কারের কথা বলতেছি, আমরা নতুন সংবিধানের কথা বলতেছি, এটা তো আমাদের অপরাধ না। আমরা তো এই রাষ্ট্রের, আমরা দেখলাম যে সংবিধান শেখ হাসিনাকে তৈরি করেছে, যেই সংবিধান শেখ মুজিবকে তৈরি করেছে, শেখ মুজিবুর রহমান ফ্যাসিস্ট তৈরি করছে, শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট তৈরি করছে,
সেই সংবিধান আমরা সংস্কারের কথা, সেই সংবিধান আমরা আচ্ছা, বাতিল করে নতুন সংবিধান আমরা আপনারা বাতিল একটা করছি। সিস্টেম দাঁড় করানোর জন্য সংগ্রাম করছেন, এদেশের মানুষ বা আমরা কেউ ওই সংগ্রামকে প্রশ্নবিদ্ধ করছি না, আমরা তো আপনাদের চাঁদাবাজিকে প্রশ্ন করছি। আমরা যখন চাঁদাবাজিকে প্রশ্ন করছি তখন আপনারা আপনাদের চেষ্টার কথা বলেন কেন? আপনারা চাঁদাবাজির উত্তরটাই দিবেন, আপনারা বারবার ওটা বলছেন আমরা একটা সিস্টেম দাঁড় করানোর চেষ্টা করছি, ঠিক আছে? আচ্ছা, এইভাবে তো মনে হয় আলোচনা করা যাবে না। আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে আমি কথা বলতেছি, চাঁদাবাজির উত্তরও দিয়েছি, ওইটার উত্তরও দিচ্ছি। এখন আপনারা যদি প্রত্যেকটা কথা আমাকে, আপনারা দুইজনে একই নিয়ে যদি বসে আমাকে শুধুমাত্র মানে আমাকে কোনো কথা বলতে দিবেন না, তাহলে তো আসলে আর কথা বলা আমার জন্য অসম্ভব আর কি। সরি, আমার মনে হয় কথা বলতে দেওয়া উচিত। জি বলুন আপনি। এতটুকু তো মানে বজায় রাখা উচিত যে আপনারা যখন কথা বলতেছেন আমি কিন্তু নিশ্চুপ, আপনারা ওইখানে আছেন, আমি দূর থেকে কথা বলতেছি, তাতে আপনারা কোনো কথা বলতে দিচ্ছেন না। জি মাহবুব বলুন আপনি। আমি আমার কথার আসলে সিকোয়েন্সটা হারিয়ে ফেলছি। আপনি যেখানে ছিলেন আপনি বলছিলেন যে ওই যে 40,000 যেটা আমি বলেছিলাম সেটাতে ছিলেন, যে 1,000 যদি 1 বছরে ঢুকে তাহলে 40 বছরে 40,000 ঢুকেছে, ওইখানে ছিলেন। হ্যাঁ, তো নতুন একটা আমরা সিস্টেম দাঁড় করানোর চেষ্টা করতেছি, নতুন একটা পার্টি দাঁড় করানোর চেষ্টা করতেছি, যেখানে নতুন অনেকেই তো আসতেছে ভাই, মানে সে খুব ফেরেস্তা, এখন তাকে তো আসলে খুব বেশি আমাদের পক্ষে নতুন অবস্থা জাস্টিফাই করা সম্ভব না। এখন ধরেন ওই যে সে উত্তরাতে কাজ করে কিংবা সে মফস্বল গ্রামে কাজ করে, খুব বেশি তো তাকে আমি আসলে জাস্টিফিকেশনের ভিতরে আনতে পারতেছি না। যখনই আমাদের এই 2-3 কয়েকজন চাঁদাবাজির ঘটনা আসছে, আমরা সাথে সাথে তাদের বিরুদ্ধে স্টেপ নিয়েছি, তাদেরকে আমরা বহিষ্কার করছি। ইভেন আপনারা যদি অপুর স্ত্রীর কাছ থেকে স্ত্রীর বক্তব্যটাও শুনেন, ইভেন তারেক ভাইও কিন্তু সেটা কোট করছে যে এনসিপি কিন্তু এই যে চাঁদাবাজির ঘটনায় আমার স্বামী গ্রেপ্তার হলো, এনসিপি কিন্তু কোনো ধরনের সহযোগিতা করে নাই। কিন্তু অন্য দলগুলো কি করে? অন্য দলগুলো যেটা করে যে তার নেতাকর্মী যখন কোনো অসুবিধায় পড়ে সেই দল শেল্টার দেয়, আমরা কিন্তু কোনো ধরনের শেল্টার দিচ্ছি না। যদি কেউ আসলে অন্যায় করে আমরা সেই অন্যায় মানে তার শাস্তির জন্য আমরা যে কোনো ধরনের যা কিছু করা দরকার আমরা সেটা করব, এটাই আমাদের কমিটমেন্ট। আমরা একটা সিস্টেম দাঁড় করানোর চেষ্টা করতেছি, প্রাইমারি অবস্থায় আমাদের কিছু ভুল ত্রুটি হচ্ছে, আমরা অপটিমিস্টিক যে আমরা এমন একটা সিস্টেম দাঁড় করাবো যেটা বাংলাদেশের বেস্ট সিস্টেম হবে এবং যেটা বাংলাদেশের আর কোনো ধরনের প্যাসিজমের জন্ম দিবে না, এবং একটি ডেমোক্রেটিক আমরা রাষ্ট্র নির্মাণ করতে পারবো। ধন্যবাদ। তারেক ভাই আপনি কি দেখছেন তো তাদের যে কমিটমেন্টের জায়গাটা তো আমাকে মুগ্ধ করেছে, তারা একটি জায়গায় যেতে চান, একটি সিস্টেম দ্বারা করতে চান, ওনাকে স্ক্রিনে রাখেন, স্ক্রিনে রাখলে ভালো হয় এই ভাইকে, মাহবুব ভাইকে। তো আপনি বলবেন তাদের সেই সিস্টেম করার প্রক্রিয়াটা আপনি কিভাবে অবজার্ভ করছেন। আরেকটা বিষয় হচ্ছে যে যে পদ্ধতিগুলো বললেন তারা তো বহিষ্কার করছেন, ব্যবস্থা নিচ্ছেন, আর যে বলেন যদি। আচ্ছা, তাদের বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র আন্দোলনের মুখপাত্র যে সে রেলওয়েতে তদবির বাণিজ্যের বিষয়ে ভিডিও ভাইরাল হলো, মানে মুখপাত্র তো আগে ছিল উমামা, এখন কার কথা বলছেন? নতুন মুখপাত্র যে এখন যে, ঠিক আছে, সিনথিয়া। আচ্ছা, রেলওয়ের অফিসে বসে তদবির বাণিজ্যের জন্য ওইখানে আমরা ভিডিওতে অডিওগুলো শোনা যাচ্ছে, ঠিক আছে। তো যাদের মাথার এই অবস্থা, এখন মাথাতে এইরকম জিনিস রেখে আপনি বলছেন যে সিস্টেম দাঁড় করাবেন, তো আপনি কিছু দুষ্ট লোক মানে তারা বলছে কিছু দুষ্ট লোক ঢুকে পড়েছে, একবারে মাথায় যদি দুষ্টটা বসে থাকে তাহলে দুষ্টর অনুগতদের আরো কি অবস্থা? মাথায় দুষ্ট কোথায়? এই তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আপনার হলো মুখপাত্রের কথা বলছেন। না, এই দুটো তো এক না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো স্টুডেন্ট পলিটিক্স, এনসিপি তো বড় অর্গানাইজেশন। জি শুনেন, এগুলো বললেন না, এগুলো বললে মানুষ হাসবে যে এনসিপি আর বৈষম্য বিরোধী এক না, ঠিক আছে। প্রশ্নটা হলো কন্ডেম সেল, তাই না? কন্ডেম সেল একটা রাষ্ট্রের নিয়ন্ত্রণে, রাষ্ট্র নিয়ন্ত্রণ করে, সরকার নিয়ন্ত্রণ করে। আচ্ছা, কন্ডেম সেলে অপুকে রাখা হয়েছে, রিয়াদকে রাখা হয়েছে, এই তো। তাহলে এটা কে রাখে? রাষ্ট্র রাখে বা সরকার রাখে বা জেল সুপার রাখে। তো এটা রাখলে তো আসিফের প্রয়োজনে এখানে রাখবে, যে সেজন্য অন্য বন্দীদের সাথে কথা না বলে, অন্য বন্দীদের সঙ্গে না মেশে, এটা আসিফের প্রয়োজন। ইশরাক তো এই মামলার বা এই অভিযোগের এই ব্যবস্থাপনার তো পার্ট না, কন্ডেম সেলে রাখা প্রয়োজন আসিফের। তারা সেই আসিফ রাখছে সেখানে কন্ডেম সেলে, হয়তো বা তারা এখন উল্টা বলতেছে, তার মানে ইশরাক যদি কন্ডেম সেল নিয়ন্ত্রণ করে
তাহলে আসিফের এখানে ক্ষমতায় থাকা তো দরকার নাই। জি, তো আমরা আরেকটা আছে, তারা যেটা বলছে যে বিষয়টা এরকম যে সবকিছু বাতাসের উপরে থেকে অভিযোগ করা হচ্ছে। না, হাওয়াই অভিযোগ। হ্যাঁ, হাওয়াই অভিযোগ, মানে শুধুমাত্র প্রমাণ হয়নি। জি, ঠিকই তো শুধু বলেছেন। হাওয়াই এতগুলো অভিযোগ করা যায়? দেখেন, হাওয়াই এইভাবে অভিযোগ করা যায়, তার পিএস এর নামে অভিযোগ, তারপরে এই যে প্রশাসক নিয়োগ সেই বিষয়ে অভিযোগ, তারপরে সচিব, সাবেক একজন সচিব জেলখানায় আছে এখন। ই লার্নিং অ্যান্ড আর্নিং নামে একটা কোম্পানিকে জেলে থাকা সচিবের ব্যবসা ই লার্নিং অ্যান্ড আর্নিং, সেইটাতে 350 কোটি টাকার একটা প্রকল্প অনুমোদন দিছে। ফ্যাসিস্ট বলে যাদেরকে জেলে রাখছে তার কোম্পানিকে এত বড় একটা অনুমোদন আসিফ মাহমুদ দিয়েছে। আপনি কি প্রমাণ করতে পারবেন? এটা তো অনেকগুলো নিউজও হয়েছে, নিউজ এসেছে, এটা নিউজ এসেছে, এবং তাদেরকে দিয়ে বিভিন্নভাবে কেউ কথা বলে ডিলিট করার জন্য চেষ্টা করছে। আসিফ মাহমুদের কাছে ম্যাগজিন পাওয়া গেল। আমার প্রশ্ন হলো, সে তো বৈধ অস্ত্র। হ্যাঁ, ওই বৈধ অস্ত্র, কিন্তু নিউজটা ডিলিট করা জরুরি কেন হলো আমাকে বলেন? বৈধ অস্ত্রই তো, ডিলিট করার তৎপরতা। এয়ারপোর্টে বৈধ অস্ত্র নিয়ে কেউ গ্রেপ্তারের ঘটনা আছে না? হ্যাঁ আছে, এর আগে যে বৈধ আওয়ামী লীগের সময়েই ছিল তাকে তো আওয়ামী লীগই গ্রেপ্তার করছিল। আচ্ছা, তাই না? তাহলে ফ্যাসিস্ট যাদেরকে বলছি, তারা যদি তাদের লোককে গ্রেপ্তার করে এয়ারপোর্ট এরিয়ায় অস্ত্র নেওয়ার জন্য, তাহলে যারা ফেরেস্তা তারা অস্ত্র নিয়ে ধরা পড়লে তাদেরকে কোনো ব্যবস্থা নেওয়া হবে না কেন? তাই না? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সেই ম্যাগজিনের মানে এটা কি ধরনের অস্ত্র ছিল, এটা দেশের মানুষ কিন্তু জানতে পারে নাই। এটা যাওয়ার কথা ছিল পুলিশের কাছে, ইনভেস্টিগেশনের কাছে, তাই না? তদন্ত হওয়ার কাছে। তারা তো তদন্তের আশেপাশেও কোথাও যায় না, তারা নিজেরাই বলে তদন্ত হচ্ছে, কিন্তু তদন্তটা কে করতেছে? আমরা সেটা বোঝার চেষ্টা করব। তুষার ভাই কিছু একটা বলতে চাচ্ছিলেন, এটা শুনে আমরা ব্রেকে যাব। কিছু বলতে চাচ্ছিলাম না, মূল বিষয়টা হচ্ছে যে আপনি একটা বিষয় লক্ষ্য করবেন, সেটা হচ্ছে যে কাজটি অন্যরা করলে অন্যায়, সে কাজটি এরা করলে এটাকে অন্যায় ভাবছেন না। এই মুহূর্তে যদি আপনি বলেন যে কলিজা আছে বলে তারা বিশেষ গোয়েন্দা সংস্থার ইট খুলে নেবে বলছে, আমার একটা প্রশ্ন আছে, রাস্তায় এতগুলি আন্দোলন হচ্ছে, তথ্য আপারা আন্দোলন করছেন, এটা তো সাধারণ জনগণের দাবি, পল্লী বিদ্যুতের লোকজন আন্দোলন করছে, এটাও তো তাদের খুবই নৈতিক দাবি। এরকম একাধিক আন্দোলনকারী আছেন যাদের অত্যন্ত করুণ অবস্থা, গ্রামীণ ফোনের কর্মচারীরা আন্দোলন করছেন, তাদের সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছিল এই দাবিতে। এনসিপি এত কিছু করে, জনগণের কোনো দাবির পাশে গিয়ে গত 6 মাসে তারা দাঁড়িয়েছে, তখন কলিজা কই থাকে? কোনো আন্দোলনকারীর পক্ষে তারা বলেছে যে আমরা এদের সাথে আছি, সরকারের কাছ থেকে আপনাদের দাবি আদায় করে দিব, কিংবা কোনো উপদেষ্টাকে তারা জনগণের দাবি আদায় করে দেওয়ার জন্য ঘেরাও করেছিল? সেটা করে নাই। ফ্যাসিস্ট তৈরি করেছে এই সংবিধান মাত্র 2টা। কোন 2টা? একজন শেখ মুজিব, আরেকজন শেখ হাসিনা। আর এই সংবিধানই কিন্তু ছিল মাঝখানে। ওই সংবিধানে অন্য যারা ব্যবহার করেছে এই 50 বছরে, তারা কেউ ফ্যাসিস্ট হয় নাই। তার মানে সংবিধান কাউকে ফ্যাসিস্ট বানায় না, ফ্যাসিস্ট সংবিধানকে অস্বীকার করে। এটাই তো সারা দুনিয়াতে আমরা জেনেছি। ফ্যাসিস্ট দেশের নিয়মতান্ত্রিক সকল ধরনের রাজনীতিকে অস্বীকার করে, নিয়মকে অস্বীকার করে বলেই তো সে ফ্যাসিস্ট হয়। না হলে সে কিভাবে ফ্যাসিস্ট হয়েছিল? তো দোষ হলো সংবিধানের ভিতর থেকে ফ্যাসিস্ট বাইর হয়, কিন্তু সংবিধানের ভিতর থেকে ফ্যাসিস্ট বাইর হয় না, ফ্যাসিস্ট বাইর হইয়া সংবিধানকে অবজ্ঞা করে। এইটা হচ্ছে মূল ঘটনা। আরো ব্যাপার আছে, আপনি শুধু শোকজের বিষয়টা বলেন। হারুন বহু বছর চাকরি করেছেন, আপনি উত্তরটা দেন। শোকজ প্রত্যাহার করা যায়? এটা কি যায় আসলে? একটা দেশের সংবিধান যারা পাল্টায় নতুন করে লিখবে বলতেছে, তারা শোকজ যে প্রত্যাহার করা যায় না এটা তারা জানে না। বলে যে আমাদের দলের এটা নিয়ম, আমরা ইচ্ছা করলেই পারি। তো ইচ্ছা করলে তারা সবকিছু পারেন, কিন্তু নিজের ইচ্ছায় দেশ চালাতে গেলে তো হবে না। সারা দুনিয়াতে এগুলোর কিছু নিয়ম কানুন আছে। আমার বড় জানার ইচ্ছা, ওনারা সম্পদের হিসাব দেয়নি এখনো পর্যন্ত। প্রধান উপদেষ্টা তার প্রথম বক্তৃতাতে বলছিল সব উপদেষ্টা তার সম্পদের হিসাব দিবে, দেয়নি। কিন্তু না দিয়ে এখনো পর্যন্ত চলছে, ওই কথাটা তারা রাখে নাই। এখন আমার প্রশ্ন, সম্পদের হিসাব দেয় নাই, খুব ভালো কথা, দেয় নাই, কিন্তু অন্যের বিষয়ে অন্য কোথায় কিভাবে কি কামিয়েছে কি করে নাই, এটা নিয়ে খুব মাথা ব্যথা আছে সবার। জি, এবং আরো বিষয় আছে। আমি একটা লাইন বলে আপনি বিরতিতে যাবেন আমি জানি, কারণ বিজ্ঞাপন ছাড়া তো আর টেলিভিশন চলে না, বিজ্ঞাপন লাগে। আপনি বলুন। হ্যাঁ, আমি তারেক তো শুধু একটা প্রতিষ্ঠানের নাম বলেছে, আমি অন্তত 11টা প্রতিষ্ঠানের নাম বলতে পারবো যারা পুরনো ফ্যাসিস্টের সময়ে ফ্যাসিস্টের সঙ্গে দুর্নীতির মাধ্যমে বিভিন্ন প্রকল্পে যুক্ত ছিল এবং শত কোটি টাকা আর্ন করেছে।
এরা আবারও এই সরকারের সময় কাজ পেয়েছে। আপনি শুধু বিটিআরসিতে যান, বিটিআরসি যে পয়সা শোধ করে, যাদেরকে শোধ করে বিভিন্ন গেটওয়ে এবং অন্য জায়গাতে, এগুলো মালিকানা কাদের? কোথায় যাচ্ছে এই টাকা? যে আমরা শুনবো এই বিষয়গুলো শুনবো। দর্শক, ফ্যাক্ট চেকে আরো একটি বিরতি নিচ্ছি, ফিরবো একটু পরেই, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে। আমরা দুটো ভিডিও দেখব, দুটো ভিডিও না, একটি ভিডিও আর একটি কার্ড, তারপরে আলোচনা শুরু করব। যদি একবার দেখানো যায়, এক ভিডিওটা দেখি আগে। আম বিক্রি করি, সারাক্ষণ মানুষ আমাদেরকে খোটা দেয়, আম আম তারেক আম তারেক। মধু বিক্রি করছি, বলছে মধু তারেক মধু তারেক, এগুলো বলতেছি। আমার ভাইরা গ্রেপ্তার হলে আমি জামিন করাবো না। হ্যাঁ, আমরা আরেকটি কার্ড যদি দেখতে পাই, আরেকটা কার্ড যদি দেখতে পাই, এটা আব্দুল নূর তুষারের ব্যাপারে। জি, আপনি কালচারাল ফেসিস্ট আব্দুল নূর তুষার, এবং আপনি কিন্তু ডিক্লার্ড কালচারাল ফেসিস্ট, অলরেডি আপনি এই তকমা অর্জন করেছেন। আমরা এই দুটো বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমরা খুব সংক্ষেপে শেষ পর্যায়ে আপনাকে দিয়ে শুরু করি। আপনি কালচারাল ফেসিস্ট কেন? যারা আমাকে এটা বলেছে তারা বলতে পারবে, কারণ এরা নিও ফ্যাসিস্ট। এরা নতুন ভাবে ফ্যাসিজমকে আবার আমদানি করছে এবং ফ্যাসিস্ট রীতি অনুযায়ী তারা মানুষকে ট্যাগ করতে শুরু করেছে। আমি আব্দুল নূর তুষার গত 14 বছরে আওয়ামী লীগ এবং ফ্যাসিজমের যত সমালোচনা করেছি, আমি যে সরকারের আমলকে বলেছিলাম চৌর্য যুগ, আইয়ামে চুরালিয়াত, আমি যে সরকারকে বলেছিলাম যে চোরের মালিকের সম্পদের গভীরতা টের পাওয়া যায় সিন্ধুকের যদি কর্মচারীর সম্পদ দেখা যায়, আমি যেখানে বলেছিলাম নির্বাচন এবং ভুয়া নির্বাচনের আমি প্রতিবাদ করেছিলাম, আমি যেখানে ছাত্রলীগের সভাপতিকে সামনাসামনি প্রশ্ন করতে পেরেছিলাম যে হেলমেট নিয়ে কারা যায়, তখন আমি ফ্যাসিস্ট ছিলাম না। গত বছর 15ই আগস্ট আমি একই রকমই বলেছি যে আমি বাঙালি জাতির নেতৃত্ব যিনি দিয়েছেন, আমি তার মৃত্যুর দিনে তাকে স্মরণ করছি। কাউকে মৃত্যুর দিনে স্মরণ করলেই ফ্যাসিস্ট হয়ে যায়? অথচ গত বছর শুধু না, প্রত্যেক বছর এই সরকারের আইন উপদেষ্টা 15ই আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ করেছেন। তাহলে তো উনি দীর্ঘ সময় ধরে ফ্যাসিস্ট। উনি আওয়ামী লীগকে এনেবল করেছিলেন। মোস্তফা সরোয়ার ফারুকী, আমি বলি 32 নম্বরে আগুন দেওয়ার পরে মোস্তফা সরোয়ার ফারুকী তখন উপদেষ্টা হন নাই, তিনি স্ট্যাটাস দিয়েছিলেন যে এই সরকারের দায়িত্ব হবে 32 নম্বর মেরামত করা। 32 নম্বর মেরামত করতে তো আমরা বলি নাই, আমি বলি নাই। মোস্তফা সরোয়ার ফারুকী ফ্যাসিস্ট না, 32 নম্বর মেরামত করতে চেয়েছিল। আমি ফ্যাসিস্ট কারণ আমি একজন মৃত ব্যক্তিকে স্মরণ করেছি এবং সেটা আমি স্মরণ করতে পারবো না। শুধু আমি না, একাধিক লোক স্মরণ করেছে, তারা পারবে না। এইবার আসেন, আমি আরেকটু আমাকে শেষ করতে হবে। আপনি শেষে এসে এই প্রশ্ন করবেন কেন? পুরো একটা অনুষ্ঠান বানান এবং সব ফ্যাসিস্টদেরকে ডাক দেন, কালচারাল ফ্যাসিস্টদেরকে, তাদের সাক্ষাৎকার নেন। আমি যে প্রশ্নটা করেছি, ফারুকীর স্ত্রী মুজিব ছবিতে অভিনয় করে নাই, 1 টাকা নেয় নাই, আওয়ামী লীগের নির্বাচনের প্রচারণা করে নাই, পলকের অফিসে কে কে বসেছিল আমরা দেখি নাই। আপনি খুঁজে বের করেন তো পলকের অফিসে, আমাকে খুঁজে বের করেন তো সরকারের কোনো অফিসে, কোনো সরকারের অফিসে যে আমি গিয়েছিলাম একটা ব্যবসা চাইতে, একটা কিছু চাইতে, চাকরি চাইতে, কোনো তদবির নিয়ে। ফ্যাসিস্ট বলার আগে নিজেদের চেহারা আয়নায় দেখা দরকার। কাউকে ফ্যাসিস্ট বলার আগে নিজেদের চেহারা আয়নায় দেখে প্রশ্ন করা দরকার। ফ্যাসিস্ট যে অপরাধে বলা হচ্ছে, সেই অপরাধের অপরাধী অন্তত 2 জন না, অন্তত 4 জন উপদেষ্টা আছেন এই অন্তর্বর্তীকালীন সভায়। তাহলে তারাও ফ্যাসিস্ট। জুতা যদি নিয়ে যায়, জুতা দিক, আমি নিজের গালেও জুতা মারবো, ওই 4 জনের গালেও মারবো। তারেক, আপনি আম বিক্রি করে পলিটিক্স করেন, আমি দেখেছি। আপনি মধু বিক্রি করে পলিটিক্স করেন। তো সেটি কিভাবে আপনাকে ট্রল করে বা সেটির শিকার আপনি কিভাবে হন? মানে আপনি তো নিজের আয়ের জন্য, কারা আপনাকে টার্গেট করে? দেখেন, আম বিক্রি মধু বিক্রির জন্য সবাই আমার প্রশংসাই করত, কিন্তু যখন আমি আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এসব বিষয় নিয়ে আপনার একটা পজিশন নিলাম যে আমরা এই 24-এর গণ অভ্যুত্থানটা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে করিনি, তখন আমাকে এই ট্রোলটা বেশি করা শুরু করেছে। বেসিক্যালি যখন এনসিপির বিরুদ্ধে কথা বলা শুরু করলাম, তখন এই ট্রোলটা অনেক বেশি করেছে এবং যারাই আমার প্রশংসা করেছে তারাই আবার আমার দুর্নাম করা শুরু করেছে। তো এটা হলো একটা অবস্থা। আমরা একটা ট্যাগিংয়ের মধ্যে আছি, ট্যাগিং চলছে এখনো, যেটা বলছিলেন, মানে কারণ পক্ষে থাকলে ভালো, না পক্ষে থাকলে ভালো, পক্ষে না থাকলে খারাপ। তো আমরা যারা রাজনৈতিক দুর্বৃত্ত, তারা যাদের কোনো ইনকাম নাই, মানুষের কাছ থেকে থাপা দিয়ে খায়, অন্যায়ভাবে আয় করে, তারা কেউ একজন কর্ম করে খাচ্ছে অথবা একটু ইনকাম করার চেষ্টা করছে, তাদের এই কর্ম করার জায়গাটা যে একটা গর্বের, তারা এটা সহ্য করতে পারে না। থ্যাংক ইউ। আমি সরাসরি মাহবুবে আপনার কাছে জানতে চাচ্ছি, সব শেষ,
এই যে কালচারাল ফেসিস্ট নামে নতুন করে আরেকটি ট্যাগিং দেওয়া হয়েছে, আপনাদের অবস্থান কি সেখানে? 19 জুলাই আসিফ নজরুল আর আমি একসাথে বক্তৃতা দিয়েছি। জি, 19 জুলাই। আমিও তুষার ভাইয়ের সাথে একটা বিষয়ে একমত হতে পারলাম যে উনি যে 4 জনের কথা বলছেন যে ওইটা আসলে সত্য এবং এটার বিরুদ্ধে আমরা কথা বলে গেছি এবং কথা বলে যাব। আপনারা জুতা মারা সমর্থন করেন, তাহলে জুতা নিয়ে যান। এটা ঠিক, তুষার ভাইয়েরা যেটা করছে গত 14 বছর সরকারের কুসুম কুসুম সমালোচনা করছে। আপনার কাছে কুসুম মনে হইছে? চৌর্যযোগ বলা, আয়ামে চুরালিয়াত বলা কুসুম মনে হইছে? আপনি আপনার 14 বছরের স্ট্যাটাস দেখান, আপনি 14 বছর কি করছেন সেটা দেখান। আবার যখন সরকারের পক্ষে কথা বলা দরকার ছিল তখন পক্ষে কথা বলছে, যার কারণে যেদিন প্রথমবারের মতো বিএনপির সমাবেশে ওনাকে তোলা হয়েছে সেদিন ছাত্রদলের পোলাপাইনের ফেসবুক পোস্টগুলো আপনারা একটু দেখবেন যে তারা কতটা কষ্ট পেয়েছে, কতটা কষ্ট পেয়ে সেদিন তারা ফেসবুকে লেখালেখি করছে। এখন আবার তুষার ভাইয়েরা নতুন করে মানে বিএনপির কোনো দোষ দেখতে পান না, ওই এক অফুর এক উত্তরা চাঁদাবাজি নিয়ে 7 দিন ধরে টকশো করে বেড়ান, অথচ প্রত্যেকদিন বিএনপির হাজার হাজার চাঁদাবাজি, হাজার হাজার হত্যাকাণ্ড। ভাই আপনারা এভাবে বলেন না, আপনাদের চাঁদাবাজি না থাকলে আপনারা এই দল করতেন না। লাস্ট মিনিটস ফর হিম। একটা প্রাইমারি স্কুলের মাস্টার চাকরি বাদ দিয়ে এনসিপি করে, ও চাঁদাবাজি করার জন্য এটা করে না? প্রাইমারি স্কুলের মাস্টার চাকরি বাদ দিচ্ছে। আপনারা না বিসিএস এর কোটা চাইছিলেন, বিসিএস এর ফর্ম ফিলআপ করছেন কয়জন? বিসিএস এর কোটা না তুলে দিতে বলছিলেন? আমি লাস্ট মিনিটটা শুনি একটু, লাস্ট মিনিট প্লিজ প্লিজ মাহবুব ভাই। না, ওনারা তো 2 জনকে আপনি নিয়ে আসছেন, আমাকেও এখানে নিয়ে গেলে মনে হয় ভালো হতো, তাহলে ওনারা সামনাসামনি একটু আমাকে বলতে পারতেন। এখন দূর থেকে ওনারাও বলে দিতে পারছেন না, আবার আমাকেও বলতে দিচ্ছেন না। দূর থেকেই বলেন, আচ্ছা আপনি দূর থেকেই বলেন একটা প্রাইমারি স্কুলের মাস্টাররা চাকরি বাদ দিয়ে এনসিপি করতে চায়। আপনি তো ভাই সব মানে এটা একটু বলেন, নিয়ে কথা বলেন, এটা একটু বলেন। আচ্ছা একটু শুনি ওনার জবাবটা শুনি। কোন জায়গার ঘটনা? এটা একটু বলেন, এটা নিয়ে নিউজ হয়েছে যে প্রাইমারি স্কুলের মাস্টাররা। আচ্ছা আমাদের একদমই শেষ করতে দেয়া হচ্ছে। ধন্যবাদ মাহবুব আলম, যুগ্ম মুখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি। 1 মিনিট বলতে দাও। কি মধু আছে? 1 মিনিট প্লিজ, 1 মিনিটে শেষ করবেন। জি, কি মধু আছে? আপনি এই যে আপনি অভিযোগগুলো আনতেছেন সব বানায় বানায় অভিযোগ বললে তো হবে না। আপনি বলেন যে কোন জায়গার স্পেসিফিক ঘটনা, কোন জায়গায় এই ঘটনা ঘটছে। আমরা তো ভাই চাকরি করে এখানে রাজনীতি করতেছি, আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়াই, তার পাশাপাশি আমি এখানে সময় দিচ্ছি। আমার কাছে মনে হয়েছে 5ই আগস্টের পরে আমার দেশকে কিছু দেওয়া আছে। আমি ইউএসএ অ্যাডমিশন পাইছি গত সেমিস্টারে, আমি যাইনি। আমরা আরেকদিন শুনবো, আমাকে শেষ করতেই হচ্ছে। ধন্যবাদ মাহবুব আলম, যুগ্ম মুখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি। ধন্যবাদ মোহাম্মদ তারেক রহমান, সদস্য সচিব, আমজনতার দল। ধন্যবাদ ডক্টর আব্দুল নূর তুষার, মিডিয়া ব্যক্তিত্ব। আপনাদের সবাইকে ধন্যবাদ। দর্শক, ফ্যাক্ট চেক প্রতি রবিবার রাত 10টায় প্রচারিত হয়। আবারও দেখা হবে আগামী রবিবার। শুভেচ্ছা সবাইকে।